শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় থেকে বুঝে পড়ি লিখতে শিখির প্রথম পরিচ্ছেদ নিয়ে। এর আগের ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায় শেষ করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম পরিচ্ছেদ, প্রায়োগিক লেখা। আগের শ্রেণীতে আমরা রোজনামচার কথা জেনেছি। অনেকে নিয়মিত রোজনামচা লেখেন, কেউ কেউ বিরতি দিয়ে হলেও রোজনামচা লেখেন। তুমি যদি খাতায় বা ডায়েরিতে রোজনামচা লিখে রাখো তবে তা পরে তোমার কাজে লাগতে পারে। এমনকি যেসব লেখা পড়ে তখন তোমার নিজেরও ভালো লাগতে পারে। চিঠিও এক ধরনের প্রায়োগিক লেখা। এক সময়ে দূরবর্তী যোগাযোগের প্রধান উপায় ছিল এই চিঠি। পরিবারের লোকজনের কাছে কিংবা পরিচিত মানুষের কাছে চিঠি লিখে খবর জানানো হতো, আবার চিঠি লিখে খবর জানতে চাওয়া হতো। জবাবে তিনিও চিঠি লিখতেন। চিঠি সাধারণত খামে ভরে পাঠানো হয়। খামের ওপরে বাম পাশে প্রেরকের নাম ঠিকানা ও ডান পাশে প্রাপকের নাম ঠিকানা লেখা হয়। চিঠির ব্যবহার ক্রমে কমে যাচ্ছে। এর পরিবর্তে আজকাল বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যম এ জাতীয় যোগাযোগের কাজ বেশি হচ্ছে। নিচের চিঠিটি একজন মুক্তিযোদ্ধার। ৭১-এর রণাঙ্গন থেকে তিনি মায়ের কাছে চিঠি লিখেছেন। চিঠির লেখক ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ আর চিঠির প্রাপক হাসিনা মাহমুদ। দেখো, এখানে একটি চিঠি দেওয়া আছে। এই চিঠিটা একটু তোমরা ভালোভাবে পড়ে নিও। দেখো, এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, আমরা সেই শব্দার্থগুলো জেনে নেই। আকাঙ্ক্ষা, প্রত্যাশা, আশি। এখানে আশি বোঝাতে সংখ্যায় ৮০ লেখা হয়েছে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, আজ তাহলে ৮০, সবাইকে সালাম ও দোয়া দিও। প্রান্তর, বিস্তৃত মাঠ। প্রাপক, যিনি পাবেন। প্রেরক, যিনি পাঠান। বাবরি চুল, কাঁধ পর্যন্ত লম্বা কোঁকড়ানো চুল। পড়ে কি বুঝলাম? ক, এই চিঠির প্রেরক বা প্রাপক কে? চিঠিটির বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা? প্রেরক কেন চিঠিটি লিখেছেন? একটি চিঠির কোন অংশে কি লিখতে হয়? চিঠি কেন লেখা হয়? চলো আমরা এই প্রশ্নগুলোর নমুনার উত্তর বা সমাধান দেখি। দেখো, পড়ে কি বুঝলাম এর প্রথম প্রশ্নটি ছিল এই চিঠির প্রেরক বা প্রাপক কে? এই চিঠির প্রেরক একজন মুক্তিযোদ্ধা যার নাম ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ এবং প্রাপক তার মা হাসিনা মাহমুদ। খ নম্বর প্রশ্ন ছিল চিঠিটা বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময় লেখা? উত্তর, চিঠিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় লেখা হয়। গ নম্বর প্রশ্ন ছিল প্রেরক কেন চিঠিটি লিখেছেন? যুদ্ধক্ষেত্রে তিনি কেমন আছেন এবং যুদ্ধের পরিস্থিতি কেমন তা জানানোর জন্য প্রেরক তার মাকে চিঠিটি লিখেছেন। একটি চিঠির কোন অংশে কি লিখতে হয়? চিঠির প্রধান অংশ 4টি। এগুলো হচ্ছে: ১, ঠিকানা ও তারিখ অংশে চিঠি লেখার ঠিকানা ও তারিখ লিখতে হয়। ২, সম্ভাষণ অংশে জনাব, মহোদয়, মহাশয় ইত্যাদি সম্ভাষণের যে কোনো একটি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হয়। ৩, মূল বিষয় অংশে চিঠির মূল বক্তব্য উপস্থাপন করতে হয়। লেখকের নাম বা স্বাক্ষর অংশে চিঠির লেখকের নাম বা স্বাক্ষর লিখতে হয়। এবং সর্বশেষ প্রশ্ন ছিল চিঠি কেন লেখা হয়? নানান কারণে আমাদের চিঠি লিখতে হয়। অনেক সময় বিভিন্ন কারণে পরিবার পরিজনের কাছ থেকে দূরে অবস্থান করার প্রয়োজন পড়ে। তখন তাদের চিঠি লিখলে তারা খুশি হয়। কুশলাদি জানানো এবং অন্যান্য খবরাখবরের প্রয়োজনে চিঠি লিখতে হয়। এটাই মূলত ছিল
পড়ে কি বুঝলাম এই অংশে করা প্রশ্নগুলোর নমুনা সমাধান। এটা মূলত নমুনা সমাধান। তোমরা চাইলে এরকম ভাবে লিখতে পারো, আবার চাইলে এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে বানিয়েও লিখতে পারো। চলো দেখে নেই পরবর্তীতে কি বলা হয়েছে। বলি ও লিখি। আগের চিঠিতে প্রেরক প্রাপককে যা জানতে চেয়েছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। এই চিঠিতে প্রেরক প্রাপককে কি জানাতে চেয়েছেন সেই বিষয়টাই মূলত নিজের ভাষায় লিখতে বলা হয়েছে। চলো আমরা এই কাজটারও একটি নমুনা সমাধান দেখে নিই। এটা হচ্ছে সেই কাজের নমুনা সমাধান। দেখো আমি এখানে উত্তর লিখেছি, নমুনা উত্তর। চিঠিতে প্রেরক তার মাকে জানাতে চেয়েছেন যে সব বাধা অতিক্রম করে তিনি লক্ষ্যে পৌঁছে গেছেন। পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর প্রতিশোধ নিতে নিজেকে তিনি প্রস্তুত করছেন, তবে তিনি তার প্রতিশ্রুতির কথা ভোলেননি। এখন শুধু উপযুক্ত জবাব দেওয়ার পালা। বনে বাদারে বাস করে এখন তার চেহারা জঙ্গলিদের মতো হয়ে গেছে। অবস্থা এমন যে দেখলে মা হয়তো তাকে চিনবেন না। এই জঙ্গলি ভাব তার আচরণেও এসেছে। আগে তিনি যেখানে মোরগ জবাই করতে ভয় পেতেন, সেখানে তিনি এখন রক্তের নদীতে সাঁতার কাটছেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা ছেলে মাকে এও জানান যে সামনে যে কোনো দিনই সেই কাঙ্ক্ষিত যুদ্ধ শুরু হতে পারে এবং সেই দিনটির জন্যই তিনি প্রহর গুনছেন। মনি ভাই তার অন্য কাজের জন্য তাদের অফিসার করেনি। এখানে তার অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। পরিবারের কুশলাদি জেনে তিনি খুশি। এছাড়া মায়ের দোয়া সঙ্গে আসে বলে তার মনে কোনো ভয় নেই। এটাই মূলত ছিল সেই চিঠিকে নিজের ভাষায় লেখা বা নিজের ভাষায় উপস্থাপন করার একটি নমুনা সমাধান। মূলত এরকম ভাবেই তোমরা এই কাজটা করতে পারো, আবার চাইলে নিজেদের মতো করে বানিয়েও লিখতে পারো এইখান থেকে ধারণা নিয়ে। দেখো পরবর্তীতে কি বলা হয়েছে। নিজের অভিজ্ঞতা। চিঠি পড়া, লেখা বা এ সংক্রান্ত তোমার কোনো অভিজ্ঞতা থাকলে তার নিচে লিখে রাখো। আমি আশা করি তোমরা যেহেতু অনেক আগে থেকে চিঠির সাথে পরিচিত আছো, তাই তোমাদের নিশ্চয়ই কোনো অভিজ্ঞতা আছে চিঠি লেখার। সে অভিজ্ঞতাটাই মূলত এখানে তুমি লিখে নিতে পারো। তাই আমি আর এটার সমাধান করে দেখাচ্ছি না। দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে, চিঠির বিবেচ্য। চিঠি লেখার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হয়। 1. শুরুতে তারিখ ও জায়গার নাম লিখতে হয়। 2. সম্বোধন দিয়ে চিঠি শুরু করতে হয়। 3. চিঠির প্রথম দিকে বয়স অনুযায়ী সালাম, শুভেচ্ছা বা শুভেচ্ছা শীষ জানাতে হয়। চিঠির বক্তব্য গুছিয়ে সহজ ভাষায় লিখতে হয়। শেষ অংশে বিদায় জানাতে হয় এবং নিজের নাম লিখতে হয়। চিঠি খামে ভরে প্রেরক ও প্রাপকের ঠিকানা লিখে ডাকে পাঠাতে হয়। দেখো এটা একটি চিঠির খাম। দেখো এখানে একটি নীতি কথা লেখা আছে, যৌতুক দেওয়া নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। দেখো তারপরে বলা হয়েছে চিঠি লিখি। এবার তুমি একটি চিঠি লেখো। চিঠি কাকে লিখবে এবং কোন বিষয়ে লিখবে আগে ভেবে নাও। লেখার সময় বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখো। আমার বিশ্বাস তোমরা অবশ্যই জানো কিভাবে চিঠি লিখতে হয়, কোন কোন বিষয় নিয়ে চিঠি লিখতে হয়, কাকে চিঠি লিখতে হয়। এই নমুনা থেকে তোমরা ধারণা নিয়েও একটি বিষয় নিয়ে চিঠি লিখতে পারো। একটি গুরুত্বপূর্ণ বিষয় বা একটি অতি পরিচিত বিষয় হচ্ছে বাবার কাছে বই কেনার জন্য টাকা চেয়ে চিঠির লেখা। মূলত এই বিষয়টা নিয়েই তোমরা এখানে চিঠি লিখতে পারো। এই চিঠি লেখার সময় এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে। তাই এই বিষয়টার সমাধানও আমি করে দেখাচ্ছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা এই বিষয়টা নিয়ে আলোচনা করব।
সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।